শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক টেনশনে আছো। আজকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, কালকের পরীক্ষাও ভালো হবে, টেনশনের কিচ্ছু নেই। আমরা দেখি একটু গত বছরের প্রশ্নের আলোকে যে এই বছর বাংলা দ্বিতীয় পত্রে কি কি আসতে পারে। তো তোমরা সবাই জানো ইতিমধ্যে তোমরা প্রশ্ন কি কি আসবে এটা তোমরা সবাই অলরেডি জেনে গিয়েছো, নতুন করে বলবার কিছু নেই। তারপরেও একটু জাস্ট তোমাদের ব্রেনে ঘা দেওয়ার জন্য আমি এই জিনিসগুলো বলে যাব। যে প্রথম জানো তোমরা হচ্ছে উচ্চারণের 5টি নিয়ম আসবে। তো গতবারের প্রশ্ন যদি তোমরা এর মধ্যে দেখে থাকো, দেখবে যে স্বরবর্ণের উচ্চারণটা চলে এসছে এবং সেখানে এসছে হচ্ছে অধ্বনির উচ্চারণটা। কাজেই তোমাদের জন্য কিন্তু অলিখিতভাবে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগুলো একটু গুরুত্বপূর্ণ। আর অরে যে প্রশ্নটা থাকবে সেটা তো তোমরা জানোই যে সেখানে উচ্চারণগত যে বানান লেখাটা সেটা লিখতে হবে। তো আমরা একটু দেখে নিই ব্যঞ্জন ধ্বনির পুরো বিষয়টাকে আজকে আমি পড়াবো না, যেগুলো ঠিক একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে আমি সেই জিনিসগুলোতেই হাইলাইট করে যাব। আচ্ছা, প্রথম তোমাদের যেহেতু গত বছর অধ্বনি চলে এসছে, আমরা এইবার একটু দেখে নিই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ তোমরা এদিক দিয়ে কিন্তু অনেক লাকি। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কিন্তু স্বরধ্বনির উচ্চারণের যে নিয়মগুলো একটু অপেক্ষাকৃত সহজ। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে প্রথম দেখো ক্ষীয় ধ্বনিটার উচ্চারণটা। যদি তুমি ক্ষীয় ধ্বনি, এই যে শুরুতে ক্ষীয় ধ্বনি দিয়ে কোনো শব্দ লেখো, তুমি উদাহরণ মনে রেখে কিন্তু তুমি নিয়মগুলো তৈরি নিজেই করে নিতে পারবে, সেক্ষেত্রে মুখস্থেরও দরকার নেই তোমার। যখনই তুমি ক্ষীয় ধ্বনিটা শব্দের শুরুতে লিখছো তখন কিন্তু তোমার ক্ষীয়র উচ্চারণটা হয়ে যাবে ক্ষয়ের মতো, এটাকে তুমি বলছো ক্ষমা। তো এটিকেই তুমি একটা নিয়ম করে দিলে যে ক্ষীয় ধ্বনি যখন শব্দের শুরুতে বসবে তখন সেটা আসলে ক্ষয়ের মতো উচ্চারিত হবে। এবং স্বাভাবিকভাবে শুরুতে একটা নিয়ম যদি তুমি পাও তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে মাঝখানে এবং শেষের জন্য কিছু নিয়ম তোমার রয়ে গিয়েছে। যেমন প্রত্যক্ষ বানানে কিন্তু তুমি যখন শেষে ক্ষীয় ধ্বনিটা ব্যবহার করছো তখন কিন্তু তুমি খেয়াল করবে যে প্রত্যক্ষ ক্ষীয় ধ্বনিটার উচ্চারণ কিন্তু ক এবং প্লাস ক্ষয়ের মতো আসছে। তার মানে দুইটা নিয়ম এখানে আমরা পাওয়া গেল, দুইটা না আসলে বলা যায় এখানে আমরা 3টা নিয়ম পেয়ে গেলাম। যখনই ক্ষীয় ধ্বনিটা শুরুতে বসবে তখন কিন্তু ক্ষয়ের মতো উচ্চারিত হবে, যখনই ক্ষীয় ধ্বনিটা মাঝখানে বা শেষে বসবে তখন কিন্তু দ্বিত্ব উচ্চারণ বা ক ক্ষয়ের মতো উচ্চারণ চলে আসবে। এক ক্ষীয় থেকে কিন্তু আমরা 2টা নিয়ম পেয়ে গেলাম। তারপরে বর্গের জ ইয়োর যেটা, সেটাও শুরুর ক্ষেত্রে কিন্তু গ এবং মাঝখানে এবং শেষে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু আবার সেই দ্বিত্ব উচ্চারণের ঝামেলাটা চলে আসবে। যখন তুমি জ্ঞান করছো তখন কিন্তু একটা গ দিয়ে হয়ে যাচ্ছে, যখন এই জ্ঞানের সামনে তুমি বি যোগ করে দিচ্ছ তখন কিন্তু বিজ্ঞান, তখন কিন্তু গ ধ্বনিটার 2টা উচ্চারণ চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা 4টা পেয়ে গিয়েছি। তোমাকে যদি খুব আলাদা করে দিয়ে দেয় যে ফলাগুলোর উচ্চারণ লেখো, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ফলার যতগুলো ফলা আছে ফলা ধরে ধরে তুমি এগোতে পারবে। যেমন বফলা মফলা এগুলো সবই প্রায় একই ধরনের নিয়ম। বফলা যখনই তুমি শেষে লিখছো সেখানে তোমার একরকম নিয়ম, আবার যখন তুমি শুরুতে লিখছো তখন কিন্তু একরকমের উচ্চারণ হচ্ছে। যে বফলা যখনই তুমি শুরুতে, তখন খেয়াল করো যে স্বাধীন উচ্চারণে যেখানে বফলা আছে বা স্বাধীনতা উচ্চারণে যেখানে শুরুতে বফলা আছে সেই বফলার উচ্চারণটা কিন্তু তুমি পাচ্ছ না। কিন্তু যখনই এই বফলাটা শেষে চলে যাবে বা মাঝখানে চলে যাবে তখন কিন্তু তুমি বফলার একটা উচ্চারণ পাচ্ছ বিশ্ব, এখানেও কিন্তু দ্বিত্ব চলে আসছে। তাহলে নিয়ম দাঁড়িয়ে গেল যে শুরুতে যখন তুমি বফলা পাচ্ছ তখন সেখানে তোমার কোনো রকম উচ্চারণ আসছে না, কিন্তু মাঝখানে এবং শেষে যখন তুমি ব্যবহার করছো বফলাটাকে তখন কিন্তু দ্বিত্ব উচ্চারণ আসছে। একই ঘটনা কিন্তু মফলার ক্ষেত্রে। তার মানে 2টা বফলা মফলা দিয়েই 4টা নিয়ম লেখা যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তারপরে তোমার রফলা রয়েছে, তোমার প্রথম এই রফলা যখন শুরুতে বসবে রফলার উচ্চারণ কিন্তু আসে, এটা তোমার মনে রাখতে হবে। রফলা যখন প্রথমে বসে তখন কিন্তু র এর উচ্চারণ আসবে এবং সেখানে ও কারের উচ্চারণ হবে, ও এর উচ্চারণ হবে। এই বিষয়গুলো, এই
ফলা দিয়েই মোটামুটি তুমি কিন্তু ব্যঞ্জন বর্ণের 5টা কেন 10টা নিয়ম লিখে ফেলতে পারবে। আর যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে ফলাগুলোর উচ্চারণ লেখো, সেটা থেকেও তুমি 5টি লিখে ফেলতে পারবে। আবার যদি শুধু বলে যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণের নিয়ম 5টি লেখো, সেখান থেকে তুমি লিখে ফেলতে পারবে 5টি খুব সহজে। তবে মনে রাখবে, শুধু নিয়ম লিখলে কিন্তু চলবে না, অবশ্যই তোমাকে কিন্তু 2টি করে উদাহরণ দিতে হবে এবং খুব সহজ ভাষায় তুমি বুঝে বুঝে লেখো। মুখস্থ করার কিচ্ছু নেই, তুমি দেখবে যে পারবে। এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, তবে তুমি মাথায় একটু করে প্রত্যেকটা নিয়মের 1টা বা 2টা করে উদাহরণ নিয়ে নাও। আগে উদাহরণ থেকে তুমি নিয়ম বানাও, দেখবা তোমার নিয়ম হয়ে যাবে। খুব সহজ, খুব ইজি। আচ্ছা, এটা গেল আমাদের উচ্চারণে আশা করা যায় যে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। উচ্চারণের অরে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের উচ্চারণগত বানান লেখো, সেটিও যদি তুমি বুঝে বুঝে লেখো। এই যে আমি একটু আগে বোর্ডে লিখেছিলাম বিশ্ব শব্দটাকে বিশ্ব, তোমার ধ্বনিগত স যখন, তখন সেটা অবশ্যই তালবস্য। যখন ছ ঘেঁষা উচ্চারণ হচ্ছে তখন সেটা দন্তের স। এই জিনিসগুলো খুব ছোট ছোট বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে সাধারণত আমরা চলতে ফিরতে যে সব শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই সব শব্দগুলোই কিন্তু উচ্চারণগত বানানের ক্ষেত্রে আসবে। ভয় পাবার কিচ্ছু নেই এখানে। আচ্ছা, এরপরে আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন। তাহলে উচ্চারণ নিয়ে আমাদের ঝামেলাটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসি আমরা, যে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে যে আমরা গত বছরের প্রশ্নটা নিশ্চয়ই দেখে ফেলেছি। সেই এসছিল যে নত্যবিধি কি, একেবারে সেই 6 থেকে পড়া জিনিস। নত্যবিধানের 5টি নিয়ম লিখো, খুব সহজ জিনিস। বাকি থেকে যায় সত্যবিধান বা বাংলা বানানের 5টি নিয়ম লিখো, খুব সহজ। সত্যবিধান ধরে যদি আমরা এগোই, তাহলে সেই নত্যবিধানের একটু অপোজিট কথাগুলোই আমরা আসলে সত্যবিধানে বলবো। এবং এক্ষেত্রেও কিন্তু যদি তুমি মাথায় উদাহরণ ধরে ধরে তুমি নিয়মগুলো করো, তাহলে খুব সহজে কিন্তু তোমার নিয়মগুলো মাথায় থাকবে, মনে থাকবে। এবং সবার আগে যে জিনিসটা মাথায় রাখবে নত্যবিধান সত্যবিধানের ক্ষেত্রে, নত্যবিধান এবং সত্যবিধান পুরো বিষয়টি হচ্ছে আসলে তৎসম শব্দের, মানে সংস্কৃত শব্দ থেকে এসছে। তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি প্রথম নিয়মটিও লিখতে পারো যে সত্যবিধানের নিয়মটি শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, কোন রকম অতৎসম শব্দের ক্ষেত্রে সত্যবিধানের নিয়মটি প্রযোজ্য না। 1 নম্বর নিয়ম তুমি এটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসি আমরা যে র বা রে, যেই বর্ণগুলো থাকে তার সাথে সব সময় তুমি দেখবা মূর্ধন্য ষয়ের ব্যবহার ঘটে। আচ্ছা, র বা রে যা বললাম। আবার রি এর ক্ষেত্রেও কিন্তু তোমার সব সময় মূর্ধন্য ষয়ের ব্যবহার ঘটে। এখান থেকেই তুমি কিন্তু 2টা নিয়ম বের করতে পারলে। আচ্ছা, তারপরে দেখো যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে সেই টটাকে আমরা ধরি। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট এর পূর্বে, ট এবং ছ এর পূর্বে যে স্বধ্বনিটা বসে, সেটা যদি তৎসম শব্দ হয় তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে মূর্ধন্য ষ। সবাই জানি কষ্ট শব্দটা আমরা সবার কাছে খুব পরিচিত। সেই কষ্ট শব্দটা কিন্তু আমরা মূর্ধন্য ষ দিয়ে লিখি। তার মানে কি দাঁড়ালো নিয়মটা, যে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট ধ্বনির পূর্বে যদি কোনো স্বধ্বনি ব্যবহার হয়, সেই শটা হবে হচ্ছে মূর্ধন্য ষ। আচ্ছা, তারপরে যেটা সন্ধির ক্ষেত্রে, ইকারান্ত উকারান্ত কতগুলো ধাতুর পরে কিন্তু মূর্ধন্য ষ ব্যবহার করা হয়। যেমন অভিষেক, ইকারান্ত উকারান্ত ধাতুর পরে, এই অভিটা হচ্ছে সেই ইকারান্ত উকারান্ত, তারপর উপসর্গের পর কতগুলো ধাতুতে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য ষ। ঠিক আছে, কতগুলো শব্দ সেই হরলিক্সের বিজ্ঞাপনের মতো এমনি এমনি হয়। যেমন ধরো ভাষা, ভাষা শব্দটাতে মূর্ধন্য ষয়ের ব্যবহার কিন্তু এমনি এমনি হয়েছে, কোনো নিয়ম নাই, কানুন নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র নিজের ইচ্ছের জোরে মূর্ধন্য ষয়ের ব্যবহার ঘটেছে এখানে।
এটা গেল সত্যবিধান। আচ্ছা, এরপরে আসি, যদি আসে সত্যবিধান না এসে তোমার যদি আসে বাংলা বানানের 5টি নিয়ম লিখো, তখন সেই ক্ষেত্রে খুব সহজ সহজ নিয়মগুলো তুমি বেছে নিবে। তোমরা অনেক সময় যেটা করো, কঠিন কঠিন নিয়মগুলো বেছে নিয়ে লিখতে যেয়ে একদম গন্ডগোল পাকিয়ে ফেলো। খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, এটা এত কঠিন কঠিন নিয়মের দরকার নাই। তুমি সহজ সহজ নিয়মগুলো বেছে নাও, বেছে নিয়ে তুমি সেগুলোই লেখার চেষ্টা করো। যে প্রথম লিখবা যে কতগুলো, যে সমস্ত শব্দতে, তৎসম শব্দতে যে রস্যই এবং দীর্ঘই উভয়ই ব্যবহার করা যায়, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমার রস্যিকারটা বা রস্যুকারটা আমরা ব্যবহার করতে পারবো। তোমরা জানো যে আমরা বাড়ি গাড়ি সব কিন্তু এখন রস্যিকার দিয়ে লিখি। যে যে সমস্ত তৎসম শব্দে আমরা রস্যইকার দীর্ঘইকার আগে দুটোই ব্যবহার করতাম, এখন আমরা আসলে সেটা দুটো না ব্যবহার করে একটা ব্যবহার করছি, এবং সেটা রস্যিকার বা রস্যুকার। বাড়ি গাড়ি সব আমরা এখন কিন্তু তোমার রস্যিকার দিয়ে লিখে থাকি। তারপরে যেটা আমরা ছোটবেলায় দেখেছি, সূর্য বানানটা লেখা হতো এরকম, এখন কিন্তু এত জটিল করে লেখা হয় না। যে এখন কিন্তু বাংলা একাডেমি নিয়ম বেঁধে দিয়েছে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের বৃত্ত উচ্চারণ হবে না। তার মানে এই জ ফলাও যা জ তাই, এই দুইটা একসাথে হচ্ছে না, যে কোনো একটাকে আমরা ব্যবহার করবো। এবং এটাও একটা নিয়ম কিন্তু, যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের বৃত্ত উচ্চারণ হবে না। তার মানে এখন আর ওই জ ফলাটা হচ্ছে না। এখন আমরা সূর্য বানান কিন্তু শুধুমাত্র জ দিয়ে লিখছি। 2 নাম্বার নিয়মটা আমাদের গেল। এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সমাজবদ্ধ পদ আমরা যেমন জানি ত্রিনয়ন, দুর্নাম, হ্যাঁ, এরকম সমাজবদ্ধ পদগুলো আলাদা আলাদা করে লিখি। কেউ কেউ মাঝখানে ত্রিনয়ন লিখতে যে ত্রি লিখে একটা হাইফেন দেয়, কোনো দরকার নেই। সমাজবদ্ধ পদ সবসময় একসাথে লিখতে হয়, একরকম ভাবে একটা শব্দ হিসাবে লিখতে হবে। সমাসের মানেই হচ্ছে যে অনেকগুলো পদকে তুমি এক করে দেওয়া, কাজেই ওখানে ছেড়ে ছেড়ে লেখার কোনো সুযোগ নাই। তারপরে তুমি নিয়ম লিখতে পারো যে নত্যবিধান সত্যবিধানের নিয়মটি শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, কোনোভাবেই অতৎসম শব্দে কিন্তু এই নত্যবিধান সত্যবিধানের নিয়মটি প্রযোজ্য হবে না। তারপরে আমরা যেটা করতে পারি যে আমরা আগে যেটা প্রচুর ঊর্ধ্বকমা ব্যবহার করতাম, মাথার উপরে জ্বলিছেন রবি, উপরে না লিখে উটাকে উঠাই দিয়ে পরে লিখতাম। সেই ঊর্ধ্বকমাকে আসলে বাংলা একাডেমি বলে দিয়েছে আর এত ব্যবহারের দরকার নেই, ওটা যথাসম্ভব আমরা বর্জন করে নিব। এরকম খুব ছোট 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 নিয়মগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু লিখতে আমাদের সমস্যা হবার কথা না। এবং অবশ্যই আমি বারবার বলছি যে প্রত্যেকটা নিয়মের সাথে তুমি অবশ্যই দুটো করে উদাহরণ দেবে এবং সেই নিয়মটাই তুমি লিখবে যে নিয়মটা তোমার কাছে সহজ লাগে, তুমি বুঝতে পেরেছো। বইয়ে দেখবা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক অনেক কথা বলা আছে, অনেক উদাহরণ দেওয়া আছে, তোমার দরকার নেই, তুমি যেটা বুঝতে পেরেছো সেই নিয়মগুলোই লেখো, তাহলে তোমার জন্য সহজ হবে এবং ভুল এখান থেকে আসলে কম হবে। আমরা জানি যে বাংলা বানানের অরে আসে হচ্ছে শুদ্ধ বানান লিখন। শুদ্ধ বানান লিখন এটা খুব, যে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে সেখানে লেখা যে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি সব দীর্ঘিকার দিয়ে, অনেক আগে যে সেই শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি থেকে দীর্ঘিকার উঠে গিয়ে রস্যিকার হয়ে গেছে, এটাই আমরা অনেকে জানি না। এরকম চারপাশে আমরা চলতে ফিরতে ব্যবহার করতে যে শব্দগুলো আছে অথচ অনেক ভুল প্রয়োগ আছে, সেই সব শব্দগুলোই আমরা আসলে একটু প্র্যাকটিস করে যাব তোমাদের সহজীকরণের জন্য। তোমরা যদি বোর্ডের বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোই সলভ করে যাও দেখবা অনেকগুলো পাবা, অনেকগুলো কি আসলে প্রায়ই পাবে। আর চারপাশে চলতে ফিরতে যে শব্দগুলো ব্যবহার করো সেগুলো থেকেই আসলে এখানে আসে। এটা গেল বাংলা বানান, তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্ন সলভ। এরপরে যেটা আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আমি তোমাদের উচ্চারণ আর বানানের ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে, তোমরা নিয়ম লিখতে গেলে আসলে অনেক সময় ভুল করো, আমি নিরুৎসাহিত করছি না তোমাদেরকে লেখার, কিন্তু তুমি যদি দেখো যে তোমার অথবা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তুমি পুরোপুরি পারো, হ্যাঁ,
পুরোপুরি পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অথবার প্রশ্নগুলোই দিবে, সেখানে কিন্তু 5-এ 5 পাওয়া সম্ভব। ভালো রেজাল্টের জন্য এখানে কিন্তু 5-এ 5 পাওয়াটা খুব দরকার। উচ্চারণগত বানানের ক্ষেত্রেও তাই, তুমি যা উচ্চারণ করছো তবে অবশ্যই সেটাকে সঠিক উচ্চারণ করতে হবে। সঠিক উচ্চারণ না করতে পারলে তুমি কিন্তু সঠিকভাবে সেটা কোনোভাবেই লিখতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার সেটিও কিন্তু যদি 5টাই পারো সেক্ষেত্রে আমি বলবো আসলে ওটা লেখারই চেষ্টা করবে, তাহলে এই 5, 5, 10 তোমার জন্য পাওয়াটা খুব সহজ হবে। আর নিয়মের ক্ষেত্রে তোমরা লিখতে যেয়ে দেখা যায় অনেক সময় উদাহরণ দিচ্ছ না, ভুল করছো, বা বর্ণনা করতে যে কিছু একটা স্লিপ করে যাচ্ছ, তখন কিন্তু ভুল যাবার সম্ভাবনা আছে। তবে তোমাকে অবশ্যই পরীক্ষার হলে বসে ঠিক ডিসিশনটা নিতে হবে যে এই মুহূর্তে তোমার ঠিক কোনটি লেখা উচিত। অবশ্যই আগে দেখবে অথবা প্রশ্নটা, যদি তুমি এখানে দেখো যে 5টিই পারো, চোখ বন্ধ করে ওটা লিখে ফেলবে এবং সেক্ষেত্রে নাম্বারও 5-এ 5 আসবে। আচ্ছা, এরপরে আসি আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীর যে বিষয়টা, এখান থেকেও দুটো প্রশ্ন আসবে। তোমরা জানো যে একটি আসবে হচ্ছে তোমার যে কোনো একটি পদ ধরে তোমার ওটার আলোচনা আসতে পারে। তোমরা গত বছরের প্রশ্নটা যদি দেখে থাকো তাহলে দেখবে যে সেখানে সর্বনাম পদের শ্রেণী বিভাজন এসেছে। পদ ব্যাকরণিক শব্দশ্রেণীর সবচেয়ে সহজ যে পদটা সর্বনাম, সেটি এসেছে। তার মানে প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নাই। হ্যাঁ, তো এবারও দেখা যাচ্ছে যে এবং অথবাতে যে প্রশ্নটি আসছে সেখানে বিশেষণ পদ চিহ্নিত করতে পারো বলা হয়েছে। এই দুটোকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের হাতে খুব অল্প থাকছে, যে বিশেষ্যটা খুব গুরুত্বপূর্ণ, এদিকে ক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, হয় বিশেষ্য থেকে দিয়ে দিল, বা ওদিকে যোজক শব্দ যে একটা অনুচ্ছেদ তুলে দিল, সেখান থেকে তোমার আবেগ শব্দ, যোজক শব্দ, এগুলো নির্ণয়, তারপরে ক্রিয়া বিশেষণ, এগুলো নির্ণয় করতে বলা হলো তোমাকে। 5টিও দিতে পারে, আবার যে কোনো সুনির্দিষ্ট একটি পদ ধরেও দিতে পারে। হ্যাঁ, যেটাই দিক ভয় পাবার কিছু নেই। আর এদিক থেকে তো রয়ে গিয়েছে ক্রিয়াপদ। আচ্ছা, আমি ক্রিয়াপদটা একটু সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করে যাই। তোমরা অনেক সময় ভুল করো এই আচ্ছা, আমরা ক্রিয়াপদটা একটু সংক্ষেপে দেখে যাই কিভাবে লিখবে। তুমি অবশ্যই প্রথমে লিখবে ক্রিয়াপদের সংজ্ঞাটা, এবং যখনই কোনো জিনিসের সংজ্ঞা লিখবে সাথে সাথে তোমাকে কিন্তু উদাহরণ দিয়ে চিহ্নিত করে দিতে হবে যে এটি ক্রিয়াপদ। অবশ্যই তুমি লিখলে ক্রিয়াপদের সংজ্ঞাটা, এটিকে ক্রিয়াপদ বলে। তারপরে তুমি আসবে পার্ট বাই পার্ট, যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। আমরা সবাই জানি সমাপিকা, অসমাপিকা। যে পরিপূর্ণ ভাব প্রকাশক ক্রিয়াপদকে বলে হচ্ছে সমাপিকা, আর অপরিপূর্ণ ভাব প্রকাশক ক্রিয়াপদকে বলে অসমাপিকা। সুন্দর করে দুটো লিখলে ভাব প্রকাশের দিক থেকে, এবং সাথে সাথে অবশ্যই তুমি কিন্তু উদাহরণ দিয়ে যাবা। যখনই সংজ্ঞা তখনই উদাহরণ, উদাহরণ ছাড়া কিন্তু কখনো সংজ্ঞা পরিপূর্ণ হয় না। আচ্ছা, ঠিক আছে। এরপরে কর্মপদ অনুযায়ী লিখলে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সকর্ম, অকর্ম। এছাড়াও এই দুটো লিখে তারপরে আবার সুন্দর করে লিখলে এছাড়াও আরও একটি শ্রেণী বিভাজন আমরা পাই, সেটা হচ্ছে দ্বিকর্ম। সকর্ম নাম শুনেই বোঝা যায় যে যে বাক্যে ক্রিয়ার সাথে কর্মের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটা সকর্ম, আর যে বাক্যে ক্রিয়ার সাথে কর্ম উপস্থিতি লক্ষ্য করা যায় না সেটা হচ্ছে অকর্ম। এবং এছাড়াও আরও একটি, যে বাক্যে 2টি করে কর্মপদ রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিকর্ম। যেমন বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এখানে তোমরা জানো যে একটা ব্যক্তিবাচক, একটি বস্তুবাচক কর্ম রয়েছে। তুমি চিহ্নিত করে দিবে যে এখানে এটি ব্যক্তিবাচক, এটি বস্তুবাচক, এবং এর মধ্যে মুখ্য কর্ম, গৌণ কর্ম রয়েছে। এছাড়া গঠন অনুসারে তোমার ক্রিয়াপদ, যেমন যৌগিক ক্রিয়া, জানো যে তিনি ঘটনাটা বলতে লাগলেন। এই বাক্যটার মধ্যে দেখো যে একটা অসমাপিকা রয়েছে, একটা সমাপিকা রয়েছে। হ্যাঁ, এই যে অসমাপিকা আর সমাপিকা মিলে যে একটা বড় ক্রিয়াপদ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ক্রিয়াপদ। এরপরে দেখা যায় সংযোগমূলক ক্রিয়াপদ,
যে বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক অব্যয়ের পরে যদি ওই কর, হ, দে, পা, কাঠ, গাছ আর এরকম কিছু থাকে, তখন সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো হচ্ছে সংযোগমূলক ক্রিয়াপদ। যেমন আমরা তাজমহল দর্শন করলাম, এখানে যে আমরা জানি দর্শন শব্দটা হচ্ছে বিশেষ্য। এই বিশেষ্যের পরে ওই যে আমি একটু আগে বলেছি সংজ্ঞায় যে কর, হ, দে, পা, কাঠ, গাছ আর এরকম এখানে রয়েছে কর। হ্যাঁ, তাহলে এই যে দর্শন আর করলামের এই যে কর, এটা নিয়ে এটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। এরকম ক্রিয়ার শ্রেণী বিভাজন যদি আসে, আমার কেন যেন মনে হচ্ছে আসতেও পারে, কারণ গতবার যেহেতু তোমাদের সর্বনাম সবচেয়ে সহজটা এসছে, এবার একটু কঠিনটা আসতে পারে, সেই হিসাবে ক্রিয়ার শ্রেণী বিভাজনটা করে নিলে তোমরা। হ্যাঁ, আর অথবা যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটায় দেখা যেতে পারে তোমার গতবার দিয়েছে বিশেষণ পদ খুঁজে বের করা, এবার দিতে পারে বিশেষ্য পদ খুঁজে বের করো, বা যোজক শব্দগুলো খুঁজে বের করো, আবেগ শব্দগুলো খুঁজে বের করো, বা ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, বা এরকমও বলতে পারে পুরো একটা অনুচ্ছেদ দিয়ে বলল যে এর ভেতর থেকে যে কোনটি যোজক শব্দ বা 5 ধরনের শব্দ শ্রেণী খুঁজে বের করো, তখন তোমাকে, বা যোজক শব্দ, আবেগ শব্দ খুঁজে বের করো, তখন তোমাকে ওগুলো খুঁজে বের করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো অনুচ্ছেদটি আগে ভালো করে পড়ে নেবে। যদি অনুচ্ছেদের প্রশ্নটি উত্তর করা তোমার জন্য সহজ হয় বা তুমি পারো, সেই ক্ষেত্রে অবশ্যই আগে অনুচ্ছেদটি উত্তর করার চেষ্টা করবে। এই বর্ণনাত্মক লেখার চেয়ে ওই প্রশ্নটিতে কিন্তু তুমি ভালো মার্কস পাবে, ইভেন তুমি 5-এ 5 পেতে পারো। এই অংশে তোমাকে 30-এ 30 পেতে হলে 5-এর 1 মার্কস কম পেলেও হবে না। এটা গেল ব্যাকরণিক শব্দ শ্রেণী। এরপরে 4 নম্বরে যেটা আসে, 4 নম্বরে 3টা বিষয় আসে। একটা হচ্ছে সমাস আছে, একটা হচ্ছে সমাস প্রত্যয়, আর একটা হচ্ছে উপসর্গ। প্রতিবার যে কোনো 2টা আসে। গতবার যেমন সমাস আসছে, সাথে আসছে প্রকৃতি প্রত্যয়, তবে সমাস থেকে কিন্তু ব্যাস বাক্য নির্ণয় গতবার আসেনি। সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা এসছে, আর প্রকৃতি প্রত্যয় নির্ণয় এসছে। তো এবার কিন্তু অনেক বড় একটা চান্স রয়ে গিয়েছে যে ব্যাস বাক্য সহ সমাসের নাম নির্ণয় করো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি উত্তর করার ক্ষেত্রে যে কাজটা করবে, উত্তর করার ক্ষেত্রে তুমি অবশ্যই যদি আসে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি যেটা করবে যে তুমি আগে লিখবে প্রদত্ত শব্দ, প্রশ্নে যে শব্দগুলো দেওয়া আছে, এই যে এখানে লিখলে প্রদত্ত শব্দ, এখানে লিখলে ব্যাস বাক্য, আর ওই পাশে লিখবা সমাসের নাম, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু নির্ণয় করবে। এটা কিন্তু অনেক বড় চান্স রয়ে গিয়েছে। আর এক্ষেত্রে বলি যে সমাস তোমার অনেক ছোট ছোট শ্রেণী বিভাজনগুলো তোমরা পড়েছো, 9-10-এও পড়েছো, এই একাদশ দ্বাদশ শ্রেণীতেও পড়েছো। একটা কথা বলি যে ছোট ছোট শ্রেণী বিভাজন নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি ভুল নির্ণয় করো, সাপোজ তোমার আসলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ, হ্যাঁ, যে ছাত্রের জন্য আবাস, ছাত্রাবাস, তুমি এটা দিয়ে দিলে দ্বিতীয়া তৎপুরুষ, তখন কিন্তু তোমাকে পুরোটাই 0 দিবে। আমি আবারও বলছি, ভুল সূক্ষ্ম শ্রেণী বিভাজনের চেয়ে তুমি এমনি শ্রেণী বিভাজনটা করে দাও যে শুধু তৎপুরুষ সমাস, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এক্সামিনার তোমাকে নাম্বার দিবেন, খানিকটা হলেও দিবেন, কারণ তুমি ভুল লেখনি। কিন্তু তুমি যখনই ভুলছো, তৎপুরুষ ঠিক লিখেছো কিন্তু এখানে সূক্ষ্ম শ্রেণী বিভাজনগুলো ভুল লিখেছো, তখন কিন্তু তুমি একেবারেই 0 পেয়ে যাবে। কাজেই সমাসের ক্ষেত্রে আগে তুমি যে অংশটুকু প্র্যাকটিস করে যাও যে সূক্ষ্ম শ্রেণী বিভাজন না, যে শ্রেণী বিভাজনে যাও, যে যেমন দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, আর সমাসে তুমি পদগুলো চেনো, কোনটা পূর্বপদ কোনটা পরপদ, যে তুমি যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, পঙ্কে, এখানে যে যে পদের সমাস হয় তার প্রথমটাকে বলে হচ্ছে পূর্বপদ, আর পরেরটাকে বলে হচ্ছে পরপদ। এই 2টা জিনিস তোমাকে সমাসের জন্য অবশ্যই চিনতে হবে। হ্যাঁ,
আর তাহলেই তুমি কিন্তু পারবে নির্ণয় করতে সমাসটা। অবশ্যই ব্যাসবাক্য নির্ণয়ের ক্ষেত্রে তুমি কিন্তু ইচ্ছা মতো তোমার যা খুশি তাই করে ব্যাসবাক্য দিয়ে সমাসের নাম দিয়ে দিলে কিন্তু হবে না। সমাসের ব্যাসবাক্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অর্থসঙ্গতিটা ঠিক মতো রক্ষিত হয়েছে কিনা, অর্থসঙ্গতিটা ঠিক আছে কিনা। পঙ্কজ, এখানে তুমি পঙ্কজ মানে যদিও পদ্ম ফুল, তুমি এখানে দিলে কাদায় জন্মে যা, তাহলে কিন্তু হবে না, তোমাকে পঙ্কে জন্মে যাই লিখতে হবে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তোমরা জানো যে এই যে এখানে আমি এটা বললাম পূর্বপদ এটা পরপদ, তখন তোমাকে যেটা করতে হবে যে পূর্বপদ পরপদ দুইটাই প্রাধান্য পাচ্ছে, মানে তোমার ব্যাসবাক্যের মধ্যেও যা আছে তোমার আসলে সমস্ত পদে এসেও তাই হচ্ছে, তখন কিন্তু সেটাকে তুমি বলবা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাসের ক্ষেত্রে খুব খেয়াল করে করবা, কারণ বেশিরভাগ দ্বিগু সমাসকে কিন্তু আমরা বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক বহুব্রীহিতে রূপান্তর করতে পারি। যদি আমরা দ্বিগু সমাসে এরকম লিখি 3 রাস্তার সমাহার বা 4 রাস্তার সমাহার, 4 চালের সমাহার, এই যে প্রথমে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে এবং শেষে বসবে হচ্ছে সমাহার দিয়ে অর্থ প্রকাশ করবে, তখনই শুধুমাত্র সেটা কিন্তু দ্বিগু সমাস হবে। যদি তুমি বলো 4 চাল আছে যার, তখন কিন্তু সেটা আর দ্বিগু সমাস থাকবে না, তখন সেটা চলে যাবে সংখ্যাবাচক বহুব্রীহিতে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ব্যাসবাক্য নির্ণয়ের ক্ষেত্রে। যে যখনই তুমি দ্বিগু সমাস নির্ণয় করছো, দ্বিগু সমাসের ক্ষেত্রে তোমার অবশ্যই সংখ্যাবাচক শব্দ পূর্বে বসাতে হবে এবং সমাহার দিয়ে অর্থটা পরে প্রকাশ করতে হবে। তারপরে কর্মধারায় সমাস, তোমরা জানো যে এই একটা মাত্র সমাস যেটা আসলে যে পরপদের অর্থ প্রাধান্য পায়, আর অবশ্যই এটা বিশেষ্য বিশেষণ দিয়ে হয়। এখানে রূপক সমাস থেকে, রূপক কর্মধারায় যেটা, সেখান থেকে কিন্তু খুব আসে। হ্যাঁ, মন রূপ মাঝি, রূপক কর্মধারায় দুটো অ্যাবসার্ড বিষয়ের তুলনা থাকে, একই রকম ভাবা হয়, কোথায় মন কোথায় মাঝি, দুটোকে একই রকম ভাবা হচ্ছে। আবার উপমান কর্মধারায় তোমার লেখা হচ্ছে যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ। খেয়াল করো, ব্যাসবাক্যের মধ্যে উপমান কর্মধারায় কিন্তু তোমার একটা থাকছে বিশেষণ, একটা থাকছে বিশেষ্য। যখন বিশেষ্য আর বিশেষণ থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে উপমান। দুইটা বিশেষ্য থাকলে তখন সেটা হয়ে যাবে উপমিত। এই জিনিসগুলো, যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিসগুলা। তারপরে আচ্ছা, তৎপুরুষ সমাসে আসি, যে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপে যে সমাস হয়, দ্বিতীয় আদি, দ্বিতীয় এবং ইত্যাদি বিভক্তি চিহ্ন লোপে যে সমাস হয় চোখ বন্ধ করে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাসের মধ্যে যে বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে, খেয়াল করবার বিষয় হচ্ছে সেটা সেই তৎপুরুষ। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে কে বিভক্তি লোপ হচ্ছে, আমরা জানি কে এটা হচ্ছে কি দ্বিতীয়া। হ্যাঁ, যখনই এটা দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে তখন এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে। আচ্ছা, যখন তৃতীয় বিভক্তি লোপ পাচ্ছে তখন সেটাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ। এরকম চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। হ্যাঁ, চতুর্থীতে এসে একটু যে তোমরা যেটা করণীয় জন্য, নিমিত্তে, এই শব্দগুলো কিন্তু চতুর্থী বিভক্তির চিহ্ন, কাজে ওটা চতুর্থী তৎপুরুষ। হ্যাঁ, যেটা আসে যে নং তৎপুরুষে, যে তোমরা কেউ কেউ এটাকে তৎপুরুষ থেকে লিখো তৎপুরুষ কিন্তু করে ফেলো আসলে ব্যাসবাক্য নং বহুব্রীহি। যেমন ধরো তোমার নাই জ্ঞান যার, যখনই বলবা তখনই কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে বহুব্রীহি সমাস। কিন্তু যখন তুমি লিখবা ন জ্ঞান, তখন কিন্তু সেটা তোমার নং তৎপুরুষ। এই বিষয়টা কিন্তু খেয়াল করবার মতো। তৎপুরুষ এবং বহুব্রীহির এই যে নং তৎপুরুষ এবং নং বহুব্রীহি, যার চিহ্ন লিখলে সেটা চট করে চলে যাবে বহুব্রীহি সমাসের মধ্যে। আর অব্যয় ভাব, আমরা জানি যে অব্যয় পদ অবশ্যই পূর্বে বসবে এবং এই একটা মাত্র সমাস যার পূর্বপদ প্রাধান্য পায়। আবার নিত্য সমাস, নিত্য সমাস নাম শুনেই বোঝা যায় যে কখনোই এগুলোর আসলে ব্যাসবাক্য করা হয় না, যা যেমন আছে সেগুলোই মোটামুটিভাবে রেখে দেওয়া হয়, কোনো অর্থগত পরিবর্তন এখানে আসে না বা ব্যাখ্যা করে কিছু বলা হয় না। আর যেটা প্রাদি, অবশ্যই মনে রাখবা যে উপসর্গটা শুরুতে বসে, শুরুতে বসে ওই যে বিশেষণ, ভাববাচক বিশেষণ যেটা আছে সেই বিশেষণটা হবে, সেটাকে আমরা বলবো প্রাদি সমাস। এই প্রাদি সমাস আর নিত্য সমাস এই দুটো কিন্তু অপ্রধান সমাস। কিন্তু তারপরেও এইগুলো কিন্তু যখন দিয়ে দেবে তখন কিন্তু তোমাকে ব্যাসবাক্য করে তোমাকে এই প্রাদি সমাস আর নিত্য সমাসের শ্রেণীকরণটা করতে হবে। আচ্ছা, সমাস থেকে কিন্তু গতবারের প্রশ্নটা যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু দেখব যে সমাস থেকে প্রশ্ন এসছে সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা। আমি আবারও বলছি, তার মানে এবার কিন্তু অনেকটা সম্ভাবনা রয়ে গিয়েছে যে সমাস ব্যাসবাক্য সহ সমাসের নির্ণয় করি।
আর আরেকটা প্রশ্ন এসেছিল গতবার, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় নির্ণয়। তার মানে এই অংশে আরেকটা বিষয় কিন্তু আমাদের হাতে রয়ে গিয়েছে, সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে দুইটা প্রশ্ন আসে সাধারণত। একটা হচ্ছে উপসর্গ কাকে বলে, প্রত্যেক প্রকারের উপসর্গের দুইটা করে উদাহরণ এবং সংজ্ঞা। এটা একটু বাচ্চা মানুষের প্রশ্ন মনে হয় আমার কাছে। আরেকটা প্রশ্ন একটু ম্যাচিউর, যেটা আসলে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। এই প্রশ্নটিকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আচ্ছা, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা রয়েছে। আচ্ছা, আমরা যদি উপসর্গের সংজ্ঞাটা জানি, যে উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দ যাদের নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে সে পরিবর্তন করে দিতে সক্ষম। সেই পরিবর্তনটা কখনো সংকোচন, প্রসারণ এরকম হতে পারে। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো, উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই কিন্তু সে অন্যের উপরে পণ্ডিতি করতে পারে, যে অন্য আরেকটা শব্দের উপরে বসে সেই শব্দটার অর্থকে সে পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, যেহেতু উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই, এই বিষয়টাকেই বলে উপসর্গের অর্থবাচকতা নেই। আর যেহেতু সে অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন করে দিচ্ছে, সেহেতু আমরা বলবো উপসর্গের অর্থ দ্যোতকতা রয়েছে, সে দুটি দান করতে পারছে অন্য শব্দের। হ্যাঁ, এই যে আমরা একটু উদাহরণটা খেয়াল করি, সবসময় যে কোনো কিছু আসলে মাথায় রাখার জন্য তুমি উদাহরণ বিষয়টাকে নিজের মাথার ভিতর ঢুকিয়ে নিবে। যেমন ধরো, আমি এখানে বোর্ডে আগে একটা উদাহরণ লিখে রেখেছি, যে দেখো যে প্র প্লাস ভাত, প্রভাত, এই যে প্রটুকু হচ্ছে উপসর্গ। এই প্র এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু সে কি করছে, এই যে ভাত শব্দটা, যার অর্থ আমরা জানি যে খাদ্য বিশেষ, তার পূর্বে যখন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তখন সে এই ভাত শব্দটার অর্থটাকে পরিবর্তন করে অন্য একটা নতুন অর্থ ধারণ করেছে। হ্যাঁ, এটাকেই বলে উপসর্গের অর্থ দ্যোতকতা রয়েছে। তুমি সুন্দরভাবে এটাকে লিখবে, যে প্রথমে লিখবে যে আমরা উপসর্গের সংজ্ঞা থেকে দেখতে পাই যে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন, সংকোচন, প্রসারণ করে দিতে সক্ষম। যেহেতু উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই। যেহেতু সে অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন ঘটাতে সক্ষম, সেহেতু বলা হয় যে উপসর্গের অর্থ দ্যোতকতা রয়েছে। সুন্দর করে নিচে লিখলে যে উদাহরণ, যেমন দিয়ে দুটো উদাহরণ দিয়ে দিলে, বা একটা সুন্দর করে, যেমন এই যে এক কারের উপরে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে, যেমন এরকম তুমি চার্ট করে দেখাতে পারো যে প্র উপসর্গ যুক্ত হচ্ছে, তারপরে অধি উপসর্গ যুক্ত হচ্ছে, এরকম করে বিভিন্নভাবে একটা শব্দের সাথে বিভিন্ন রকম উপসর্গ যুক্ত হয়ে সে তার অর্থকে পরিবর্তন করে দিচ্ছে, এভাবেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এবং নিচে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যে এ থেকে বলা চলে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা রয়েছে। এই প্রশ্নটাও কিন্তু 5 তোলা খুব সহজে কিন্তু তুমি তুলতে পারবে। আচ্ছা, উপসর্গটাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবারের জন্য। উপসর্গ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে উপসর্গগুলো কাকে বলে। তো এতক্ষণ তো আমি সেটা নিয়েই আলোচনা করলাম, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার। আমরা জানি উপসর্গ 3 প্রকার, বাংলা, সংস্কৃত বা তৎসম, আর হচ্ছে বিদেশি। তো বাংলা উপসর্গ আমরা জানি যে বাংলা উপসর্গ আমরা যদি আসে যে কয়টি, প্রত্যেকটি থেকে 2টি করে উদাহরণ দিয়ে তুমি 2টি করে শব্দ প্রয়োগ দেখাবে। তৎসম উপসর্গ, তাই যে তৎসম শব্দ থেকে আগত যে উপসর্গগুলো, খাঁটি বাংলা উপসর্গের ক্ষেত্রে লিখবে যে বাংলা ভাষা থেকে সরাসরি যেগুলো আমরা এখনো ব্যবহার করে থাকি সেগুলো খাঁটি বাংলা। তৎসম শব্দের ক্ষেত্রেও তাই লিখবে। বিদেশি শব্দের ক্ষেত্রেও যে প্রতিনিয়ত ঢুকছে আমাদের বাংলা ভাষায়, প্রতিনিয়ত বিদেশি উপসর্গ ঢুকছে, এই জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এভাবে লিখে, এবং যদি বলে যে 2টি করে শব্দের প্রয়োগ দেখাও, সুন্দর করে 2টি করে শব্দের প্রয়োগ তুমি দেখে দিতে পারো, এটা খুব জটিল কোনো কিছু না। আর এরপরে যেটা আসছে প্রকৃতি প্রত্যয়, থার্ড অপশন, যেটা প্রকৃতি প্রত্যয়কে নিয়ে তোমরা একটু যথেষ্ট ভয় পাওয়ার আসলে কিছু নেই। শব্দের মূলটা যদি তুমি চিহ্নিত করতে পারো, সেটা ক্রিয়াপদ না নাম শব্দ, সেটাকে যদি চিহ্নিত করতে পারো, তাহলে বিষয়টা কিন্তু খুবই সহজ। ক্রিয়াপদ হলে চোখ বন্ধ করে সেটাকে তুমি প্রত্যয় লিখে দিলে, নাম শব্দ যদি হয় সেটাকে চোখ বন্ধ করে তুমি
তদ্ধিত প্রত্যয় লিখে দিলে এই জায়গাটা। আর এটাকে আরেকটু সহজীকরণ আমি করে দিব, যে যদি যারা খুব ভয় পাও যে কি হবে, সেক্ষেত্রে তোমরা দেখো যে সাধারণত প্রকৃতি প্রত্যয় এইগুলা তুমি যদি পাস বোর্ডের বিগত 5 বছরের প্রশ্নটাকে একটু সলভ করে যাও, তাহলে কিন্তু খুব সহজে তুমি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। তাহলে এটা গেল আমাদের 4 নম্বরের 3টা অপশন। আমরা পেলাম সমাস, আমরা পেলাম উপসর্গ, আমরা পেলাম প্রকৃতি প্রত্যয়। এরপরে যেটা 5 নম্বর প্রশ্ন যেটা আসে, সেটা হচ্ছে গত বছরের প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখে থেকেছ। তো সেখানে দেখবা যে এসছে বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাজন। এখন এটাকে যদি আমরা বাদ দিই, থাকে বাক্যের গুণ, একটা সার্থক বাক্য গঠনে কয়টি গুণ থাকে সেটা আসতে পারে। বাক্য কাকে বলে, সার্থক বাক্য গঠনের 3 গুণ, কয়টি গুণ সেগুলো আলোচনা করো। খুব সহজে কিন্তু এটা তোমার হয়ে যাবে যে বাক্য কাকে বলে। আমরা খুব সহজে কিন্তু এটাকে লিখে দিতে পারি। বাক্য কাকে বলে সেই সংজ্ঞাতে আমরা যাব না। বাক্যের 3টি গুণ, একটি সার্থক বাক্য গঠনের 3টি গুণ তোমরা জানো। সুন্দর করে লিখলে যে একটি সার্থক বাক্য গঠনের জন্য 3টি গুণ আবশ্যক। 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 যোগ্যতা। অনেকে তোমরা খাতা দেখার সময় আমরা দেখে থাকি যে উল্টাপাল্টা করে লেখো, আগে লিখছো আসক্তি, পরে যোগ্যতা, তারপরে আকাঙ্ক্ষা। কিন্তু আসলে এটার একটা শ্রেণীকরণ আছে, যে আগে আকাঙ্ক্ষা, তারপর আসক্তি, তারপর যোগ্যতা। এভাবে সুন্দর করে সাজিয়ে যদি লেখো, এবং আকাঙ্ক্ষা লেখার সময়, সংজ্ঞাটা লেখার সময় যে বাক্যে একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা, সেটাকেই আমরা আকাঙ্ক্ষা বলি। এবং এটার পরে তোমরা সরাসরি অনেকে একটা উদাহরণ দিয়ে দাও যে আমি ভাগ ... আসলে ওই উদাহরণটা একটু তোমাকে ব্যাখ্যা করে যেতে হবে, যে হ্যাঁ লিখলে আকাঙ্ক্ষা যে বাক্যে একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা, সেটা আকাঙ্ক্ষা। যেমন উদাহরণ দিলে আমি ভাত ... এখানে তোমাকে একটুখানি ব্যাখ্যা করতে হবে যে আমি ভাত বললে বাক্যটা পুরোপুরি অর্থ প্রকাশ করবে না, এরপরে শ্রোতা আরো খানিকটা শোনার আগ্রহ প্রকাশ করবে। এই যে আগ্রহ, এই আগ্রহটিকে আমরা বলবো হচ্ছে আকাঙ্ক্ষা গুণ। এটা তোমাকে কিন্তু উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করে চিহ্নিত করে দিতে হবে, না হলে কিন্তু 5-এ 5 পাওয়া সম্ভব নয় এখানে। তারপরে 2 আসক্তি, যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। তুমি সুন্দর করে লিখলে, হ্যাঁ উদাহরণ দিলে, উদাহরণ দিয়ে যে কাল আমাদের বিতরণী পুরস্কার অনুষ্ঠিত, এরকম করে সুন্দর একটা বাক্য এলোমেলো করে দিলে, হ্যাঁ দিয়ে তারপরে তোমাকে লিখতে হবে যে এখানে বাক্যের সবগুলো উপাদান রয়েছে, কিন্তু তারপরেও এটা বাক্য হয়নি এই কারণে শুধুমাত্র যে বাক্যের পদগুলো কোনটির পর কোনটি বসবে সেটি ঠিকমতো সাজানো নেই। এখানে যদি বলা হতো যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে, তখন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তখন সেটা সঠিক বাক্য হতো। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তোমাকে কিন্তু করে দিতে হবে। তারপরে যোগ্যতায় আসি আমরা, যে মাছ আকাশে ওড়ে দিয়ে দিলে যোগ্যতা, যে বাক্যের শব্দগুলোর ভেতরের ভাবগত এবং অর্থগত মেলবন্ধনই হচ্ছে যোগ্যতা। যেমন মাছ আকাশে ওড়ে বললে এখানে কোনো বাক্য হবে না, যদিও এই বাক্যের মধ্যে সমস্ত উপাদানই বর্তমান, তারপরেও এটি বাক্য হবে না, কেননা বাক্যটি যোগ্যতা, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নয়। মাছ কখনো আকাশে উঠতে পারে না। এখানে যদি বলা হতো পাখি আকাশে ওড়ে, তাহলে বাক্যটি সঠিক হতো। এইভাবে সুন্দর করে তোমাকে কিন্তু একটু ব্যাখ্যা করতে হবে প্রথমের সংজ্ঞা। তার মানে এখানে তুমি লেখার সময় খেয়াল রাখবে যে আকাঙ্ক্ষা তুমি আগে প্রথমে সংজ্ঞা দিচ্ছ, উদাহরণ দিচ্ছ, ছোট্ট করে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু প্রত্যেকটা, এবং স্টেপ বাই স্টেপ প্যারা করে লিখবে সুন্দর। তোমার বাড়তি কথারও দরকার নেই, কিছু দরকার নেই, প্যারা করে সুন্দর করে উত্তর লিখে দিবে, তাহলে এক্সামিনার কিন্তু খুশি হয়ে তোমাকে পুরো 5-এ 5 দিয়ে দেবে। এখানে আরেকটু বলার বিষয়, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো নৈবেদ্যিক কোশ্চেন নেই, পুরো প্রশ্নটা তোমাকে কিন্তু লিখে উত্তর করতে হবে। কাজেই তোমাকে শুরু থেকেই সেই সময় বিভাজনটা করে নিতে হবে যে আমি এই প্রশ্নটা এত লিখব। আর একটা জিনিস, এখানে হাতের লেখা একটা বড় বিষয়, বানান একটা বড় বিষয়, খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা তার চেয়ে বড় বিষয়। এই সবগুলো সমন্বয় যে করতে পারবে, সেই আসলে তোমার বাংলা দ্বিতীয় পত্রে ভালো নম্বর তুলতে পারবে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে বাক্য রূপান্তর। যে কোনো বাক্য তোমার দিয়ে দিল, যে কোনো একটি বাক্য দিয়ে দিল যে মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, এটাকে নেতিবাচক বাক্য রূপান্তর করতে হবে, না বোধক বাক্যে।
নেতিবাচক, অস্তিবাচক, সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে সরল বাক্য, এরকম নানা রকম, তারপরে আবার অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, এরকম নানা রকম বাক্যে তোমার রূপান্তর করতে পারে। লোকটি অত্যন্ত দরিদ্র, এটাকে বিস্ময়সূচক করতে হলো। এবং এসব ক্ষেত্রে খেয়াল রাখবা, যখনই তোমার প্রশ্নবোধক বাক্য আসতে পারে, হ্যাঁ, তখন কিন্তু তোমার শুধু বাক্য তুমি রূপান্তর করে ফেললে, কিন্তু তুমি নিচে একদম সব শেষের যে চিহ্নটা, সেই চিহ্নটা ঠিক মতো দিলে না, তখন কিন্তু তোমাকে কোনোভাবেই নাম্বার দেবে না। এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে সব দিকে, যে তুমি বাক্য রূপান্তরও করছো ঠিক মতো, এবং সেগুলো নিয়ে যেখানে যে চিহ্নটি বসবে সেই চিহ্নটি কিন্তু তোমাকে সঠিকভাবে বসাতে হবে, না হলে কিন্তু কখনোই তুমি পুরো নম্বরটি পাবে না। পুরো নম্বরটি বাক্য রূপান্তরের ক্ষেত্রে আসলে কোনো নাম্বারই পাবে না। এবং এখানেও আমি বলবো, দুটো প্রশ্ন লিখলেই কিন্তু পুরো নাম্বার ওঠানো সম্ভব, তবে অবশ্যই তোমার যখন এই যে বাক্য রূপান্তর, নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর, এগুলোকে আগে খুব ভালো করে পড়ে নিবে। যদি দেখো যে তুমি এখানে 5টি উত্তর করতে পারো, চোখ বন্ধ করে ওই প্রশ্নটি উত্তর করবে, তোমার তাতে সময়ও বাঁচবে, তোমার অনেক কিছু লিখতে হবে না। কাজেই চোখ বন্ধ করে তুমি বাক্য রূপান্তর প্রশ্নটি করে ফেলতে পারবে। তাহলে এটা গেল আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান, যে বাক্য কাকে বলে, এখান থেকে আসতে পারে। আর বাক্য, একটি সার্থক বাক্য গঠনের কয়টি গুণ থাকা আবশ্যক, এই প্রশ্নটা আসতে পারে। আর অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে বাক্য রূপান্তর। নির্দেশ অনুসারে তোমার একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের ব্র্যাকেটে দেখবা পাশে যে নির্দেশ করা থাকবে যে এটাকে এই বাক্যে রূপান্তর করতে হবে, সেই অনুযায়ী তুমি বাক্যটিকে রূপান্তর করে ফেলবে। সর্বশেষ যেটা আসবে আমাদের 6 নাম্বার, শুদ্ধ বাক্য। যে আমরা চলতে ফিরতে কথাবার্তায় অনেক রকম বাক্য ব্যবহার করি। আমরা আদালত থেকে, তোমরা অনেকের মুখেই শুনে দেবে যে আদালত থেকে এসে বলে সাক্ষী দিয়ে আসলাম। আসলে এই বাক্যটাও মারাত্মক ভুল রকমের একটা বাক্য, যে আমি সাক্ষ্য দিয়ে আসলাম। যে সাক্ষ্য দেয় তাকে বলে সাক্ষী। এরকম চলতে ফিরতে আমরা কিন্তু নানা রকম অশুদ্ধ বাক্য ব্যবহার করি। তারপরে অনেক সময় যে সব ছাত্রদের এই যে দুটো বহুবচন পাশাপাশি ব্যবহার করে দিলাম, হ্যাঁ, কখনোই দুটো বহুবচন পাশাপাশি ব্যবহার হবে না। হ্যাঁ, শুদ্ধ বাক্য গঠনের কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে যেমন তোমার বিশেষণের সঠিক প্রয়োগ, তারপরে দুটো বহুবচন পাশাপাশি বসছে কিনা, সেটা যদি দুটো বহুবচন থাকে তুমি একটা বহুবচনে নিয়ে আসবা, সব ছাত্ররা আজ ক্লাসে উপস্থিত হবে না, কিন্তু ছাত্ররা আজ ক্লাসে উপস্থিত, বা সব ছাত্র, যে কোনো একটা বহুবচনে নিয়ে আসো তুমি। সবচেয়ে যেটা একটু ধরতে তোমাদের অসুবিধা হয়, কারণ তোমরা অনেকেই প্রবাদ প্রবচনের সাথে পরিচিত না। প্রবাদ প্রবচন, দশচক্রে ভগবান ভূত, এরকম দিয়ে দিতে পারে, দশচক্রে ঈশ্বর ভূত। তোমাকে প্রবাদ প্রবচনের সঠিক শব্দটি জানতে হবে, যে এখানে এইটাই, বনে ক্রন্দন না বলে, কি অরণ্যে রোদন না বলে বনে কান্নাকাটি করছি, এরকম বললে কিন্তু হবে না। প্রবাদ প্রবচনের সঠিক প্রয়োগ। এবং তারপরেও যদি তুমি দেখো যে একটা বাক্যের মধ্যে এগুলো সব ঠিক আছে, যে তোমার বহু বচনের প্রয়োগ নেই, তারপরে তোমার বিশেষণের ঠিকভাবে প্রয়োগ আছে, বাগধারার ঠিক প্রয়োগ আছে, তারপরে তুমি ভুল খুঁজে পাচ্ছ না, তখন তুমি খেয়াল করবে বাক্যটির বানানের দিকে, যে অনেক সময় বাক্য শুদ্ধিকরণের মধ্যে একটা বানান ভুল করে দিল, ভুল দিয়ে দিল, ওটাকে তোমার শুদ্ধ করতে হবে। কাজে খুব ভালোভাবে যদি তুমি প্রশ্নটি পড়ো, তাহলে কিন্তু এটা উত্তর করা খুব কঠিন কিছু না। অশ্রু জলে বুক ভেসে গেল, তোমরা জানো অশ্রু আর জল দুটো শব্দ পাশাপাশি বসবে না। একটা অশ্রু মানেই হচ্ছে চোখের জল বা চোখের পানি, এখানে দুইটা শব্দ পাশাপাশি কিন্তু বসবে না। এরকম ভাবে নানা রকম কিছু দিতে পারে, এবং শেষ অবধি কিচ্ছু পাচ্ছ না, সব কিছু ঠিক আছে, তখন তুমি বানানের দিকে মনোযোগ দিবে যে কোনো বানান ভুল দিয়ে দিয়েছে কিনা, এবং আমি নিশ্চিত যে তখন তুমি দেখবা যে ওর ভেতরে একটা বানান ভুল দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণের অথবাতে যেটা আসে সেটা হচ্ছে একটি অনুচ্ছেদ দিয়ে দেয়। অনুচ্ছেদে অপপ্রয়োগ থাকে কিছু, যে দেখবা যে শব্দগুলো, কিছু শব্দ থাকে যেই শব্দগুলো আসলে বাড়তি লাগবে না, সেরকম কিছু শব্দ ঢুকিয়ে দিচ্ছে। সেই শব্দগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে যে এই শব্দগুলো এখানে বাড়তি, এখানে লাগছে না। তখন তুমি সেগুলোকে চিহ্নিত করে তুমি আলাদা আলাদা করে সেগুলোকে তুমি শুদ্ধ করে দেবে। এটাই হচ্ছে অনুচ্ছেদের অপপ্রয়োগ।
7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে তোমার পারিভাষিক শব্দ লিখো, পারিভাষিক রূপ লিখো 10টা। তার মানে এই অংশটা যদি পারো তুমি 10-এ 10 পাবে। কাজে আমি চোখ বন্ধ করে বলবো যে তোমরা অবশ্যই পারিভাষিক প্রশ্নটিকেই অ্যান্সার করবে, কারণ এটার অরে দেওয়া থাকে হচ্ছে অনুবাদ করো। অনুবাদ তুমি যত ভালো লেখো, অনেক ভালো লিখলে, তুমি বাসায় এসে বসলে আমি একদম ঠিক মতো লিখেছি, খুব সুন্দর করে ভাষার প্রয়োগ করেছি, তারপরেও সেখানে কিন্তু তোমাকে 10-এ 8-এর বেশি দিবে না, সর্বোচ্চ 8। এবং সেই 8 পেতে হলে তোমাকে অনেক ঘাম ছড়াতে হবে, খুব একটা পাওয়া সম্ভব নয়। কিন্তু পারিভাষিক শব্দ তুমি 10-এ 10, এবং এটার ক্ষেত্রে আমি বলবো যে বিগত 5 বছরের প্রশ্ন দেখো, ওর থেকেই কমন করবে। সাধারণত সব সালে ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমরা চলতে ফিরতে, উঠতে বসতে যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলোই আসলে আসে সাধারণত পারিভাষিক। ওই শব্দগুলোকে তুমি একটু প্রস্তুতি নিয়ে যাও, দেখবে যে পারিভাষিক শব্দটি তুমি পারবে। তো আর তোমাকে যেটা বলছিলাম যে অনুবাদ হ্যাঁ ঠিক আছে, তুমি পারিভাষিক শব্দতে যদি দেখো যে তুমি 10টা পাচ্ছ না, কোনো রকম অনেক কষ্টে সৃষ্টে আসলে 6টা পারবা, সেই ক্ষেত্রে তোমাকে অনুবাদটি পারো তুমি, তখন তুমি অনুবাদটি দিও, অসুবিধা নেই। 6 পাওয়ার চেয়ে অনুবাদে 8 পাওয়া সম্ভব। অনুবাদটিও খুব সহজ আসে এ বিষয়ে, কিন্তু আমি যে জন্য বলেছিলাম যে অনুবাদ অনেক ভালো করে লেখার পরেও কিন্তু তুমি কখনোই 10-এ 10 পাবে না। কিন্তু পারিভাষিক শব্দ যেখানে 12 থেকে 13টা শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে থেকে মাত্র 10টা শব্দ তোমাকে লিখতে হবে। সেই 10টা শব্দ লিখলে তুমি কিন্তু 10-এ 10 পাবে, এবং এই 10 তোমার কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের নম্বরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। 10-এ 10 মানে অনেক বড় বিষয়। আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে দিনলিপি। আমরা ছোটবেলায় সারাদিন কি করতাম, বসে বসে, সেটা রাতে বসে বসে লিখতাম, এটাই দিনলিপি। এখন তো আমাদের পরীক্ষার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, এবং আক্ষরিক অর্থে দিনলিপি লেখার কিন্তু কোনো নিয়ম নেই। সাধারণত তোমরা ডায়েরি লেখার উপরে লিখে নাও যে আজকে এই বার, এই তারিখ, এই কয়টার সময় তুমি দিনলিপিটা লিখছো, সেটা রাত না দিন, সুন্দর করে লেখা। ধরো এখান থেকে যদি শুরু করো, এই অংশটায় তুমি লিখে ফেলবে দিন, তারিখ, সময়, এবং বারটা উল্লেখ করে নেবে সুন্দর করে। যে কোনো একটা বিষয় তোমার দিল যে তোমার প্রথম দিনের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা কিরকম, তুমি সুন্দর করে নিজের ভাষায় সেটাকে লিখলে, লেখার পরে নিচে তোমার নাম লিখে অনেকে অনেক সময় সাইন করে দিতেন। যেমন রবীন্দ্রনাথ নিচে কোন স্থানে বসে এটা লিখছেন সেটা দিয়ে দিতেন, তারপরে নিজের একটা সিগনেচার দিয়ে দিতেন। এভাবে দিয়ে দিতে পারো, এবং সেটা খুব সুন্দর করে। তবে এখানে দিনলিপি লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু শব্দ চয়ন, বাক্যের প্রয়োগ, এদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ দিনলিপিটা অনেকটা সাহিত্যিক মর্যাদা পেয়ে গিয়েছে। কাজেই এটাকে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তাহলেই কিন্তু তুমি দিনলিপিতে সুন্দর, অনেক ভালো একটা নম্বর প্রত্যাশা করতে পারো। দিনলিপির অথবাতে তোমার আসবে ভাষণ। আর চারপাশে অহরহ অনেক ভাষণ হয়, ভাষণ শুনতে শুনতে আমরা ত্যক্ত, বিরক্ত। কিন্তু ভাষণ লিখবারও একটা নিয়ম আছে। হয়তো তোমাকে একটা টপিক দিয়ে দিবে যে মাদক প্রতিরোধ একটা সভায় যে আপনি প্রধান অতিথির একটা ভাষণ তৈরি করুন, তা অবশ্যই তোমাকে সেই বিষয় সম্পর্কিত জ্ঞান নিয়ে যেতে হবে, এবং সেই বিষয় সম্পর্কিত কথাই তোমাকে বলতে হবে। তবে প্রত্যেকটা কথা শুরু করবার আগে, প্রত্যেকটা প্যারা শুরু করবার আগে তোমার সুন্দর করে আমরা সম্বোধন সূচক কিছু শব্দ ব্যবহার করব, যেমন ভাইরা আমার, উপস্থিত সুধী, এরকম করে সুন্দর করে শ্রোতামণ্ডলী, এরকম সুন্দর করে প্রত্যেকটা প্যারার আগে আগে আমরা এরকম কিছু বিশেষণ সূচক শব্দ ব্যবহার করব। এটা গেল আমাদের মূলত আসলে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমরা জানি যে এটা হচ্ছে 6 নম্বর পর্যন্ত হচ্ছে আসলে ব্যাকরণী, যে 5 6 30, এই 30-এর মধ্যে 30 তোমাকে পেতে হবে। তো আমি মোটামুটি যে লাইনে বললাম, তোমরা যদি সেরকম ভাবে প্রস্তুতিটা আরো একবার ঝালাই করে নিয়ে যাও, তাহলে মনে হয় পারবে, আশা করি।